মোহনবাগানের পরবর্তী ম্যাচ মোহামেডানের সঙ্গে। ম্যাচটা মোহনবাগানের কাছে ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ। অন্য একটা অ্যাঙ্গেল থেকে আপনি বলবেন যে কি মোহামেডান প্রচণ্ড শক্ত টিম, না সেইটা নয়। মোহামেডান ম্যাচটাই কিন্তু গোল ডিফারেন্স বাড়িয়ে রাখার অন্যতম টার্গেটেড ম্যাচ। তো সেই দিক দিয়ে বিচার করলে ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ম্যাচটা নিয়ে কালকে থেকে ধীরে ধীরে আলোচনা করব, আজকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব না। আর চেন্নাই এফসি ম্যাচটাও বলতে পারেন এতদিনে পুরনো হয়ে গেছে, আমাদের কাছে জেতা হয়ে গেছে, 3 পয়েন্ট পাওয়া হয়ে গেছে, চেন্নাইয়ের সঙ্গে ফার্দার ম্যাচ নেই, অতএব ওটা নিয়ে আর আলোচনা করে লাভ নেই। তাহলে আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই মোহনবাগান টিমের 3টে প্লাস পয়েন্ট এবং 3টে মাইনাস পয়েন্ট আমার চোখে। এখন যদি আপনি বিচার করতে বসেন, প্রচুর প্লাস পয়েন্ট পাবেন, প্রচুর মাইনাস পয়েন্টও পাবেন, কিন্তু তার মধ্যে থেকে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে সেইগুলো নিয়েই আলোচনা করব, 3টে প্লাস পয়েন্ট এবং 3টে মাইনাস পয়েন্ট নিয়ে। প্রথমে মাইনাস পয়েন্টগুলো নিয়েই আলোচনা করি, তাহলে শেষের দিকে ভালো ভালো পয়েন্টগুলো থাকবে। সব থেকে বড় যে মাইনাস পয়েন্টটা রয়েছে সেটা আপনারা সকলে জানেন, আপনারা 1 বছর আগে থেকে আমাকে লিখে যাচ্ছেন কমেন্টে, সেটা হচ্ছে মোহনবাগানের প্রপার বিদেশি সিডিএম বা সিএম বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার সিএএম, এই 3টে পজিশনেই কিন্তু প্রপার প্লেয়ার নেই। এটা হচ্ছে সব থেকে বড় মাইনাস পয়েন্ট এই টিমটার। কিন্তু এটাও বলে রাখি, আমি আগেও বলেছি যে এই মাইনাস পয়েন্টটা নিয়েও মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে। এই টিমটার সেই ক্ষমতা আছে এবং বাকি টিমগুলোর কোয়ালিটিও সেই লেভেলের নয়, অন্তত এবছর। এর ফল হিসেবে যেটা হতে পারে, যখন কোনো অপোনেন্ট টিম মিডফিল্ডে 2টো বিদেশি মিডফিল্ডার খেলাবে, তখন কিন্তু আমাদের মিডফিল্ডাররা তাদের পেছন পেছন শুধু ঘুরে যাবে, বল পাওয়ার সম্ভাবনা তাদের কমে যাবে এবং মাঝ মাঠের দখলটা তখন অপোনেন্টের হাতেই বেশি সময় থাকবে। কিন্তু সেটার জন্য অপোনেন্টকে 2টো কোয়ালিটি মিডফিল্ডার মাঝ মাঠে খেলাতে হবে এবং তার সঙ্গে সেই কোয়ালিটির ইন্ডিয়ান প্লেয়ারকেও সাপোর্ট দিতে হবে। শুধুমাত্র সেই ম্যাচগুলোই এই মাইনাস পয়েন্টগুলো দেখা যাবে, অন্য ম্যাচগুলোয় কিন্তু দেখা যাবে না। মোহনবাগানের 2 নম্বর মাইনাস পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, যে মোহনবাগানে অনেক প্রতিশ্রুতিমান প্লেয়ার আছে, বিদেশিরাও যথেষ্ট ভালো কোয়ালিটির, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার তার প্রপার পজিশনে খেলছে না। যেমন বলতে পারেন লিস্টনের প্রেফার পজিশন লেফট, কিন্তু লিস্টন খেলছে রাইটে, কিন্তু দরকার হলে লিস্টনকে লেফটে সরানো গেলেও যেতে পারে, তার অপশন রয়েছে আমাদের কাছে। কিন্তু দিমি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডারের রোল বা সারা মাঠ জুড়ে খেলার চেষ্টা করছে, কিন্তু দিমির অ্যাকচুয়াল খেলা এটা নয় বা অ্যাকচুয়াল পজিশন এটা নয়। দিমি বেসিক্যালি যদি দেখেন, ও কিন্তু সেকেন্ড স্ট্রাইকার। দিমি সবসময় ডবল স্ট্রাইকারে খেলার সময় এফেক্টিভ হয়, সব থেকে বেশি এফেক্টিভ হয়। অথবা আমরা এটাও দেখি যে জুয়ান ফের্নান্ডোর সময় দিমিকে যখন সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে খেলানো হয়েছিল, পুরো টিমে একমাত্র স্ট্রাইকার দিমিই ছিল, তখনও দিমি কিছুটা হলেও সফল হয়েছে বা ভালো মতোই সফল হয়েছে আপনি বলতে পারেন। অভিষেক টেকচাম সিংও কিন্তু দুধারেই খেলছে, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে দুধারে সমান খেলে, ফলে ওর পজিশানে রাইটেই খেলান বা লেফটেই খেলান, ওর পজিশান কিন্তু ঠিকই আছে। এবং এর ফলে যেটা হচ্ছে, ধরুন আজকে লিস্টন যদি রাইট সাইডে সাকসেস না পায়, আমরা বলবো লিস্টনকে দিয়ে হচ্ছে না, লিস্টন পারছে না, কিন্তু লিস্টনের তো ওটা পজিশান নয়। আজকে দিমিকে নিয়েও আমরা অনেক সময় বলছি যে দিমি পারছে না, দিমি ঠিক মতো সেই আগের ফর্মে নেই, দিমি তো আগের পজিশানে খেলছেও না, তো সেটাও মাথায় রাখতে হবে। এবং এই দোষটা কিন্তু প্লেয়ারদের নয়, এই দোষটা আমি পুরোপুরি দেবো রিক্রুটাররা, যেটা আমরা মলিনার সময় জানতে পেরেছি যে পুরো টিমটাকে রিক্রুট করে ম্যানেজমেন্ট প্রপারলি ব্যালেন্স টিম রিক্রুট করতে পারেনি। তো এটাও একটা বড় মাইনাস পয়েন্ট ম্যানেজমেন্টের রেসপেক্টে। আর 3 নম্বর পয়েন্টটা অনেকেরই পছন্দ হবে না, অনেকের খারাপও লাগতে পারে, কিন্তু এটা বাস্তব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মোহনবাগান সমর্থকদের চাহিদা, মোহনবাগান প্রত্যেকটা ম্যাচ 3টে বা 4টে গোলে জিতবে, কোনো টিমই দাঁড়াতে পারবে না। বছরের পর বছর মোহনবাগান একাই চ্যাম্পিয়ন হবে, মোহনবাগান 13টা ম্যাচ খেললে 13টাই জিতবে, মোহনবাগান কখনোই হারতে পারে না। তো এটা সমর্থকদের উচ্চাসা বলে আমি ধরতেও পারি যে না, সমর্থক তাদের টিমকে প্রচণ্ড ভালোবাসে, তাদের তাই চাহিদাটাও প্রচুর বেশি সমর্থকদের তার দলের কাছ থেকে। কিন্তু এই চাহিদাটা প্লেয়ারদের কিছুটা হলেও প্রেসারে ফেলে। সেটা কখনো ভালোও হয় যে কিছু প্লেয়ার প্রেসারের মধ্যে, যে এরপরে ভালো পারফর্ম না করলে আর ফার্স্ট 11-এ চান্স পাবো না, সেক্ষেত্রে প্লেয়ার নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে পারফর্ম করে
টিমে চান্স পেলো, তাদের টিমেরও লাভ হলো, টিমও ভালো রেজাল্ট করলো। কিন্তু সব প্লেয়ার সমান হয় না, কিছু প্লেয়ার চাপ নিয়ে খেলতে পারে না, তাদের চাপ ছাড়া খেলতে দিন, মারাত্মক ভালো খেলে দেবে। কিছু কোচ আছে যাদের চাপ ছাড়া খেলতে দিন, মারাত্মক ভালো পারফর্ম করবে, কিন্তু চাপের মাথায় তারা এটা পারফর্ম করতে পারে না। এখন অনেক সমর্থক বলবে মোহনবাগানের জার্সি গায়ে দিয়েছো, চাপ তো তোমাকে নিতেই হবে। তো আমার কাছে এটা একটা অবাস্তব বলে মনে হয়, কারণ এটা অনেকটা এরকম রাত্রে আপনি একা বেরিয়েছেন, তারা আপনার চুরি ডাকাতি হতেই পারে। এবং সমর্থকদের ভালোবাসা আবেগ যেখানেই থাকুক, আপনারা প্রত্যেকেই জানেন এটা বাস্তব নয়। মোহনবাগান প্রত্যেকটা ম্যাচ জিততে পারে না, মোহনবাগান প্রত্যেকটা ম্যাচে ভালো খেলতে পারে না। সেটা খেললে মোহনবাগান মানে কোনো পৃথিবীর টিম থাকতো না, একটা এলিয়েন টিম হয়ে যেত। লজিক্যালি বললে ভালো মন্দ মিশিয়েই থাকবে। মোহনবাগান কিছু ম্যাচ জিতবে, কিছু ম্যাচ হারবে, কিছু ম্যাচে ভালো খেলবে, কিছু ম্যাচে খারাপ খেলবে। এটাই বাস্তব, এটাই সত্য। আর এই বাস্তবটা যারা বুঝবে না, সেই সমস্ত সমর্থকদের হয় কাঁদতে কাঁদতে কিছু ম্যাচে ফিরতে হবে, নাহলে গালাগাল করে মোহনবাগান প্লেয়ারদের বা অপোনেন্টদের নোংরা ভাষায় গালিগালাজ করতে করতে ফিরতে হবে। আর যারা এই বাস্তব সত্যটা বুঝে গেছেন, তারা ম্যাচের পরে বলবে ঠিক আছে, একটা ম্যাচে হার হয়, পরের ম্যাচে বুঝে নেবো, পরের ম্যাচে দেখে নেবো। এবার চলে আসি তিনটে মোহনবাগানের সব থেকে বড় প্লাস পয়েন্ট। প্রথম পয়েন্টটা আপনারা জানেন যে মোহনবাগানের প্রত্যেকটা পজিশনে প্রায় ইকুইভ্যালেন্ট লেভেলের একটা করে ব্যাকআপ আছে, এবং এটার একটা অ্যাডভান্টেজ আছে। মোহনবাগান টিমের মধ্যে একটা কম্পিটিশান আছে যে কোনো প্লেয়ার যদি সে প্রপার পারফর্ম করতে না পারে, যে এখন ফার্স্ট 11-এ রয়েছে, তার যে ব্যাকআপ সে যদি প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করে দেয়, মানে 2-3টে ম্যাচে সে পারলো না, ব্যাকআপ করে দিল, তাহলে কিন্তু ব্যাকআপ ফার্স্ট 11-এ চলে আসবে এবং ফার্স্ট 11-এর প্লেয়ারটা ব্যাকআপ হয়ে যাবে। ফলে প্রত্যেকটা প্লেয়ারকে এটা মাথায় নিয়েই খেলতে হচ্ছে যে আমি পরপর 2 কি 3টে ম্যাচে ফেল করব, আমার পজিশনটা চলে যাবে। সেই তাগিদ থেকেও তারা কিন্তু একটা পারফর্ম করছে। এই চাপটা থাকাটা ভালো, এটা একটা হেলদি ইন্টারনাল কম্পিটিশান। এই কারণেই মোহনবাগানের কোনো না কোনো প্লেয়ার কোনো না কোনো দিন খেলে ম্যাচটা বার করে দেয়, যেটা আমরা বারবার গত বছর বলেছি। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে মোহনবাগান ম্যাচটা বার করে দিচ্ছে, এবং এই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের পেছনে রয়েছে এই কম্পিটিশানটা, ইন্টারনাল কম্পিটিশানটা। এবং 2 নম্বর প্লাস পয়েন্ট রয়েছে মোহনবাগানের কোচ। মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা, সে গোয়াকে চ্যাম্পিয়ন করেছে, মুম্বাইকে চ্যাম্পিয়ন করেছে, উড়িষ্যাকে নিয়ে কিছু করতে পারেনি, তবে উড়িষ্যাতেও তার পারফরমেন্স খারাপ কখনোই ছিল না, এবং সে একটা ট্যাকটিশিয়ান। ফলে কিছু ম্যাচ আমরা এটাও দেখব যে হয়তো আমাদের প্লেয়াররা সেইভাবে খেলে ম্যাচটা বার করতে পারছে না, কিন্তু আমাদের কোচ ট্যাকটিস দিয়ে সেই ম্যাচগুলোকেও বার করে দিচ্ছে। তো সার্জিও লোবেরার মতো একটা কোচ থাকাটাও মোহনবাগানের কাছে একটা বড় প্লাস পয়েন্ট। এবং 3 নম্বর প্লাস পয়েন্ট একইভাবে সমর্থকরা। মোহনবাগানের ম্যাচে সমর্থকদের উপস্থিতি, তাদের সাপোর্ট, তাদের চ্যান্টিং, তাদের টিমকে উদ্বুদ্ধ করা, এটা অন্য কোনো টিমের ক্ষেত্রে এই লেভেলে অন্তত দেখা যায় না। এবং মোহনবাগান সমর্থকরা 12th ম্যান হিসেবে মাঠে থাকে এবং টিমকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাহায্য করে যায় তাদের মতো করে। এবং এটা শুধু টিমের জেতার ক্ষেত্রে বা টিমের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও নয়, টিমের ভ্যালু, সারা ভারতবর্ষের টিমের ভ্যালুটাকে বাড়িয়ে দিয়েছে মোহনবাগান সমর্থকরা। আজকে যদি ভেবে দেখেন যে আরপিএসজি গ্রুপ কেন মোহনবাগানের সঙ্গে কাজ করতে ইন্টারেস্টেড হলো, তার কারণটা হচ্ছে কিন্তু এই মোহনবাগানের সমর্থকরা। এত জনসমর্থন কোথায় পাবে তারা? আর আজকে যদি আপনি কোনো টিভি চ্যানেলকেও বলতেন যে আপনারা একটা ম্যাচ, মানে একটা টিমের সব ম্যাচ টেলিকাস্ট করুন, আর কোনো ম্যাচ আপনাদের টেলিকাস্ট করতে হবে না, তাহলে 90% দেখতেন ব্রডকাস্টার বলতো মোহনবাগানের ম্যাচগুলো শুধু আমরা টেলিকাস্ট করব। আমরা সকলেই জানি ভারতীয় ফুটবলের ইকোনমিক্যাল ভ্যালু বা অর্থনৈতিক ভ্যালু কিছু নেই। কেউ নিতে চাইছে না, কেউ টুর্নামেন্ট করতে চাইছে না, কেউ পয়সা দিতে চাইছে না, কিন্তু যেটুকু আছে বা ভারতীয় ফুটবলের যতটুকুই বলুন না ভ্যালু, সেটা কিন্তু মোহনবাগানের জন্য। এবং মোহনবাগানের এই ভ্যালুটা তৈরি করেছে মোহনবাগানের সমর্থকরা। আজকে মোহনবাগান ছাড়া ন্যাশনাল লেভেলের কোনো টুর্নামেন্ট হবে এটা এআইএফএফও ভাবতে পারে না। তাই জন্যই, সেই কারণেই কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলকে ইনক্লুড করা আইএসএলে। তাই এক কথায় বলতে গেলে মোহনবাগানকে ভারতবর্ষের সেরা টিম শুধুমাত্র মোহনবাগানের পারফরমেন্স নয়, মোহনবাগানের সমর্থকরাও বানিয়েছে। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।